একের দাগের যে অঙ্কটা রয়েছে, বেগের সমীকরণ দেওয়া রয়েছে, এখান থেকে এ বি সি এর মাত্রা বের করতে হবে। এক্ষেত্রে আগে সি এর মাত্রাটা বের করে নেব। আচ্ছা, সি এর সাথে কি যোগ রয়েছে না টি যোগ রয়েছে। টি মানে কি? টি হচ্ছে সময়কে বোঝায়। তাহলে সি এর মাত্রা কিন্তু সময়ের মাত্রার সঙ্গে সমান হবে, কারণ এই যে দুটো রাশির যোগ, এখান থেকে বলা যায় যে সময়ের সাথে কিন্তু সময় যোগ হয়। তাহলে সি সি কিন্তু সময়কে বোঝায়, তাহলে সি এর মাত্রা টি হবে। আবার যদি এই বি এর মাত্রা বের করতে হয়, তাহলে বি বাই টি প্লাস সি, এটা কোন রাশিকে বোঝাবে? এটা কিন্তু এই বেগকে বোঝাবে, কারণ বেগ সমান বেগ প্লাস বেগ। তাহলে বলা যায় বি বাই টি প্লাস সি, নিচে টি প্লাস সি মানে কি? ওটা টি কেই বোঝায়, সময়কেই বোঝায়। তাহলে বি বাই টি এই রাশিটা ভি কে বোঝায়, মানে বেগকে বোঝায়। তাহলে এখান থেকে বি সমান ভিটি। এবার ভিটি মানে কি? ভিটি মানে তো এস হয়, অর্থাৎ সরণকে বোঝায়। তাহলে বি এর মাত্রা হবে এল এর মাত্রার সঙ্গে সমান। একইভাবে যদি এ এর মাত্রা বের করতে যাও, তাহলে এটি আর ভি এই দুটো কিন্তু একই মাত্রা যুক্ত হতে হবে। তাহলে ওখান থেকে বলা যায় যে এটি এটি সমান কোন রাশিকে বোঝায় না বেগ রাশিকে বোঝায়। তাহলে এখান থেকে এ সমান ভি বাই টি। তাহলে বেগ বাই সময় কোন রাশিকে বোঝায় না বেগ বাই সময় মানে ত্বরণকে বোঝায়। তাহলে এর মাত্রা এল টি মাইনাস টু। তাহলে এক্ষেত্রে গতিশক্তি মাপতে গিয়ে সর্বোচ্চ ত্রুটি কত হবে? গতিশক্তির রাশিমালা কি হয় না হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে ডেল কে বাই কে সমান বলা যায় এই হাফ ধ্রুবকটা আর থাকবে না এখানে, প্লাস ভি এর ঘাত কত না ভি এর ঘাত তো 2। তাহলে 2 সামনে আসবে ডেল ভি বাই ভি। এবার 100 দিয়ে সবগুলোকে গুণ করে নাও। তাহলে এটা কি বোঝায় না ভর মাপতে গিয়ে শতকরা ত্রুটি কত? এটা দেওয়া রয়েছে 2%। তাহলে এটা 2%। এটা কি বোঝাচ্ছে না বেগ মাপতে গিয়ে শতকরা ত্রুটি কত? এটা কত দেওয়া রয়েছে? 3%। তাহলে তাহলে এখান থেকে বলা যায় গতিশক্তির ত্রুটি 8%। তিনের যে অঙ্কটা রয়েছে এ ও বি পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত। তাহলে এ ও বি উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টরটি কি হবে? আচ্ছা, এক্ষেত্রে এ আর বি এদের উভয়ের সঙ্গে লম্ব একটা ভেক্টর হয় এ ক্রস বি। তাহলে লম্ব ভেক্টর এ ক্রস বি। তাহলে এই এ ক্রস বি এর একক ভেক্টরটা বের করলেই হলো। তাহলে এর একক ভেক্টর কিভাবে বের করবে না ওই ভেক্টরটাকে ওর মান দিয়ে ভাগ করে দাও। একক ভেক্টর বের করার সূত্র কি? এন ক্যাপ সমান আমরা জানি যে ভেক্টরটা বাই তার মডিউলাস। তাহলে এক্ষেত্রে ভেক্টর এটা আর মডিউলাস এটা, অর্থাৎ এ ক্রস বি আর এ ক্রস বি এর মডিউলাস কত হয় না এ বি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে অপশন সি ঠিক হচ্ছে। একটি গাড়ি স্থির অবস্থা থেকে কিছু সময় ধরে আলফা ত্বরণে চলছে, তাহলে ত্বরণ কত না ত্বরণ সমান আলফা। তাহলে প্রথমে স্থির অবস্থা মানে বেগ 0, তারপরে ধরে নাও বেগ ভি হয়েছে যতক্ষণ আলফা ত্বরণ সহ চলছিল। ধরে নিচ্ছি সময়টা টি1 এখানে। তো তারপর কি আবার বিটা মন্দনে চলছে, বিটা মন্দনে চলার পর এই জায়গাতে মন্দন কত না বিটা, অন্তিম বেগ কত 0। তাহলে গাড়ির সর্বোচ্চ বেগ কত হবে? এখন সর্বোচ্চ বেগ কিন্তু এই ভিটাই হচ্ছে, কারণ এই ভি এর পরে এখান থেকে বেগ আবার এখানে কমতে আছে। তাহলে এই ভি এর মানটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা আমি টি ধরে নিচ্ছি। এবার বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে একটা এ থেকে বি গতি নেব আর একটা বি থেকে সি গতি নেব। তাহলে এ থেকে বি এর ক্ষেত্রে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ভি সমান ইউ, এর মান আলফা টাইম টি1। তাহলে এখান থেকে টি1 সমান ভি বাই আলফা।
আবার বি থেকে সি এর ক্ষেত্রে মন্দন সহ চলছে, তাহলে ভি সমান ইউ মাইনাস এটি। অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ ভি, মন্দন বিটা, টাইমটা টি2 ধরে নিয়েছি। তাহলে এখান থেকে টি2 বের করবে ভি বাই বিটা। এবার মোট সময় দেওয়া রয়েছে টি, তাহলে টি সমান টি1 প্লাস টি2। তাহলে টি1 মানে ভি বাই আলফা, ভি বাই বিটা। তাহলে ভি কমন নিলে আলফা বিটা, ওপরে আলফা প্লাস বিটা। এবার দুদিক গুণ করে নিলে হয় ভি এর মান পাবে আলফা বিটা ইন্টু টি বাই আলফা প্লাস বিটা, অর্থাৎ এক্ষেত্রে ডি অপশন ঠিক হচ্ছে। এরপর 5-এর দাগের যে সমীকরণগুলো দেওয়া রয়েছে ওগুলো কিন্তু সবগুলোই ঠিক রয়েছে, তাহলে এটা ডি অপশন ঠিক হচ্ছে। এরপর 6-এর যে অঙ্কটা রয়েছে, 6-এর অঙ্কটা কিন্তু একটু ভুল রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য এক্স, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য ওয়াই, আর তৃতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। ওগুলো কিন্তু দৈর্ঘ্য নয়, দৈর্ঘ্য বৃদ্ধি এক্স, দৈর্ঘ্য বৃদ্ধি ওয়াই, আর দৈর্ঘ্য বৃদ্ধি শেষ ক্ষেত্রে বের করতে হবে। এবার প্রযুক্ত বল এফ, দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল হয়, এদের কি সম্পর্ক হয় না এফ সমানুপাতি এল হয়। তাহলে এফ সমান কে এল। তাহলে প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল 5, আচ্ছা দৈর্ঘ্য বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধি এক্স। আবার দ্বিতীয় ক্ষেত্রে 7, দৈর্ঘ্য বৃদ্ধি ওয়াই। তৃতীয় ক্ষেত্রে 9, দৈর্ঘ্য বৃদ্ধি জেড। এই জেড এর মানটা বের করতে হবে। আচ্ছা যদি এখান থেকে এক্স বের করে নেই, এক্স মানে 5/k, ওয়াই এর মান 7/k, জেড এর মান 9/k। তাহলে এটাকে একটু ঘুরিয়ে লেখা যায় জেড সমান, আচ্ছা 9কে লেখা যায় 2 × 7 - 5, মানে 14-5/k যেমন ছিল রেখে দিলাম। যদি এটাকে ভেঙে নেই 7/k - 5/k। এবার এই যে 7/k দেখো 7/k ওয়াই এর সাথে সমান, তাহলে এটা 2y। 5/k এক্স এর সাথে সমান, তাহলে এটার মান এক্স, অর্থাৎ জেড এর মান হলো 2y - x। অপশন বি ঠিক হচ্ছে। এবার 7-এর যে অঙ্কটা রয়েছে, একজন লোক একটি দেওয়ালকে ঠেললো কিন্তু তাকে সরাতে অপারগ হলো। সে করলো, আচ্ছা সে তো কোনো কার্যই করলো না, কারণ সরণ তো শূন্য। ডব্লু সমান এফ ডি, এক্ষেত্রে ডি তো শূন্য, তাহলে কৃতকার্য শূন্য হবে। এরপর 8-এর যে অঙ্কটা রয়েছে, আচ্ছা একটা ব্লক রয়েছে, ব্লকটাকে অমসৃণ তলে সরিয়ে নিয়ে যাচ্ছে, এর ত্বরণ কত না ব্লকের ত্বরণ এ। তাহলে নিশ্চয়ই এদিকে কোনো বল প্রয়োগ করতে হচ্ছে, এফ বল। তাহলে ঘর্ষণ বল উল্টো দিকে কাজ করবে, এফ ঘর্ষণ বলের মান কত না মিউ ইন্টু এন। এন মানে ক্ষেত্রে কিন্তু এমজি, এটা এন, এটা এন, এমজি। এন আর এমজি পরস্পর সমান। তাহলে যাই হোক এক্ষেত্রে লব্ধি বল কত, লব্ধি বল এফ মাইনাস মিউ এমজি। লব্ধি বল সমান কি হয় না আমরা জানি যে লব্ধি বল সমান এম এ। তাহলে এখান থেকে এফ পেয়ে যাবে এফ সমান এম এ প্লাস মিউ এমজি। এবার কি বের করতে হবে এখানে না বাহ্যিক উৎস দ্বারা সরবরাহিত ক্ষমতা কত হবে। আচ্ছা ক্ষমতা সমান কত হয়, আমরা জানি যে ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে সময়টা টি, কার্য মানে কিন্তু আবার বল ইন্টু সরণ। তাহলে বল যদি এফ হয়, সরণটা যদি এস হয়, তাহলে এফ এর মানটা বসিয়ে নাও। এফ এর মান এমটা কমন নিয়ে নিচ্ছি, এফ এর মান যেটা বের করা আছে এফ। আচ্ছা সরণ কত, সরণ তো হাফ এটি স্কোয়ার, তাহলে হাফ এ মানে কত, এ মানে এ ত্বরণ, আর টি স্কোয়ার মানে টি স্কোয়ার বাই টি। তাহলে যদি সরল করে নিই এটা, তাহলে হচ্ছে হাফ এ এম
টিটা সামনে করে নিলাম এ প্লাস, আচ্ছা এটা এম হবে না এক্ষেত্রে, মিউ জি হবে, মিউ জি। এক্ষেত্রে কিন্তু একটাও অপশন মিলছে না, অপশনগুলো ভুল রয়েছে, একটাও অপশন এক্ষেত্রে মিলছে না। এরপর 9-এর যে অঙ্কটা রয়েছে, একটি বর্গাকার প্লেট আছে, সুষম বর্গাকার প্লেট, মানে সব জায়গাতে ভরটা সমানভাবে ছড়িয়ে আছে, এর দুটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে -2,0, 2,2। তাহলে এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? না এর এক্স স্থানাঙ্ক কত হচ্ছে, না এক্ষেত্রে দেখো এই -2 আর 2, -2 + 2/2 এক্স স্থানাঙ্ক হবে, আর ওয়াই স্থানাঙ্কটা কি হবে? না এই যে 0 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে কত হচ্ছে? এটা 0,1, এটা অর্থাৎ ডি এর অপশনটা ঠিক হচ্ছে। একটি কণাকে একটি বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান দ্রুতি সহ চলমান করা হলে প্রদত্ত কোণটি সঠিক? আচ্ছা, বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান দ্রুতি, অর্থাৎ দ্রুতির মানটা ক্রমশ কমছে, ইউর মানটা ক্রমশ কমছে, তাহলে এক্ষেত্রে কৌণিক ভরবেগ ধ্রুবক। আচ্ছা, কৌণিক ভরবেগের সূত্র কি হয়? কৌণিক ভরবেগ বৃত্তাকার পথে গতির ক্ষেত্রে mvr, তাহলে ভি কমছে, যেহেতু ভি কমছে তাহলে কৌণিক ভরবেগ কমবে, কিন্তু তাহলে কৌণিক ভরবেগ ধ্রুবক নয়, তাহলে এর অপশন ঠিক হচ্ছে না। কৌণিক ভরবেগের কেবল দিক ধ্রুবক থাকে। আচ্ছা, কৌণিক ভরবেগ যদি কোনো বস্তু এরকম বৃত্তাকার পথে ঘোরে, তার কৌণিক ভরবেগ কোন দিকে কাজ করে? না যদি এই পাকে একটা স্ক্রু ঘোরা, স্ক্রুটার দিক যেদিকে হবে সেই দিকে কৌণিক ভরবেগ হবে, তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠা সাপেক্ষে ওপরের দিকে হচ্ছে, অর্থাৎ কৌণিক ভরবেগ সবসময় ওপরের দিকেই কাজ করবে, অর্থাৎ দিক কিন্তু এক্ষেত্রে ধ্রুবক থাকে, এটা ঠিকই রয়েছে। এরপর 11-র যে অঙ্কটা রয়েছে, একজন লোক একটি উচ্চতা থেকে বালি স্তূপে পড়লে যে আঘাত পায়, সে যদি ওই একই উচ্চতা থেকে সিমেন্টের মেঝের উপর পড়ে তবে তার চেয়ে বেশি আঘাত পায়। এটা ঠিকই রয়েছে, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে শক্ত মেঝেতে পড়লে বেশি আঘাত পাই আমরা। এর যুক্তিতে বলা রয়েছে, সিমেন্টের মেঝে দ্বারা প্রদত্ত ঘাত বালি স্তূপ দ্বারা প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয়। আচ্ছা, আগে জেনে নেব যে ঘাত মানে কি। ঘাত মানে বলের ঘাত, যেটা আচ্ছা বলের ঘাত সমান কি হয় না, ভর বেগের পরিবর্তন। তো উভয় ক্ষেত্রে ধরো এটা মেঝে, আরেকবার বালি স্তূপ ধরে নাও, তাহলে এই উচ্চতা এইচ হলে এই উচ্চতা, উভয় ক্ষেত্রে উচ্চতা কিন্তু এইচই হচ্ছে, এই নিচের উচ্চতা নগণ্য, এটা এইচই ধরতে হবে। এবার এক্ষেত্রে বেগ, ধরো ধাক্কা মারার আগে বেগটা ভি, তো মেঝেতে ধাক্কা মারার পরে লোকটা স্থির হয়ে যাচ্ছে। আর বলের ঘাত কত? বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, তাহলে এক্ষেত্রে বলের ঘাত এম ভি মাইনাস এম ইউ, এই সূত্র অনুযায়ী চূড়ান্ত ভরবেগ 0, কারণ ধাক্কা লাগার পরে থেমে যাচ্ছে বস্তুটা। আর এম ইউ প্রাথমিক বেগটা এক্ষেত্রে ভি ধরা হয়েছে, তাহলে ভি। আর যদি সঠিক চিহ্ন সহ বসে নেই, তাহলে যদি মাইনাস বসিয়ে নেই তাহলে এম ভি, তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি, অর্থাৎ ঘাত কত? ঘাত সমান এম ভি পেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে কিন্তু ওটার বেগ ভি হবে, আর এখানে চূড়ান্ত বেগ 0 হবে, তাহলে এরকম ক্ষেত্রে বলের ঘাত কত? না একই রকম, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, এই সূত্র অনুযায়ী এক্ষেত্রে ভি মানে অন্তিম বেগ 0, আর প্রাথমিক বেগ এই যে ভি বেগটা, তাহলে এটা মাইনাস ভি, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু ঘাতটা একই হবে। কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে যে ঘাত সিমেন্টের ক্ষেত্রে ঘাতের মান বেশি, তাহলে রিজন কিন্তু ভুল রয়েছে।
একটি স্প্রিং এর স্থিতিশক্তি, স্প্রিং এর সংকোচন বা প্রসারণের মধ্যে লেখচিত্র সরলরৈখিক। দেখো ইউ সমান কি জানি আমরা, ইউ সমান তো হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ইউ সঙ্গে এক্স স্কোয়ারের এরকম সম্পর্ক হচ্ছে, অর্থাৎ এটা লেখচিত্র সরল রেখা হতে পারে না কখনো, এটা অধিবৃত্তাকার লেখচিত্র হয়। তাহলে এ কিন্তু ভুল রয়েছে। আর যুক্তিতে কি রয়েছে, স্প্রিং এর স্থিতিশক্তি ও স্প্রিং এর আচ্ছা যুক্তিতে কি রয়েছে, একটি প্রসারিত বা সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি তার প্রসারণ বা সংকুচিতের বর্গের সঙ্গে সমানুপাতিক, এটা ঠিক রয়েছে। এরপর 13 দাগের যে অঙ্কটা রয়েছে, এক্ষেত্রে বেগ সময় লেখচিত্র দেওয়া রয়েছে, এখান থেকে কি বের করতে হবে না 4 সেকেন্ডের সরণ বের করতে হবে। আচ্ছা, এই যে বেগ সময় লেখচিত্রের, এই লেখচিত্রের যে ক্ষেত্রফল কোন রাশিকে বোঝাবে না এই ভি আর টি গুণ করবে, গুণ করে যে রাশি হয় সে রাশিকে বোঝাবে। আচ্ছা, ভি আর টি গুণ করলে তো এস হয়, এস সমান ভিটি, তাহলে সরণকে বোঝাচ্ছে। তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে, সেই ক্ষেত্রফলটাই 4 সেকেন্ডে সরণকে বোঝাবে। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য এটাকে আমি 3টা অংশে ভাগ করে নিচ্ছি। একটা এই যে ত্রিভুজাকার অংশ, ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 1, উচ্চতা কত, উচ্চতা 20। এই যে আয়তাকার যে অংশ, এর ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কিন্তু 4 মাইনাস 1 মানে 3। প্রস্থ কত, প্রস্থ মানে এই উচ্চতা 10। এরপর বাকি যে অংশটা পড়ে রইল, অর্থাৎ উপরের এই যে ট্রাপিজিয়াম অংশ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের কি সূত্র হয় না হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব। তাহলে সমান্তরাল বাহু ঠিক কোনগুলো, সমান্তরাল বাহু নিচেরটা আর উপরেরটা। নিচেরটার দৈর্ঘ্য কত 3 মাইনাস 1 মানে 2, আর উপরেরটার দৈর্ঘ্য কত 2 মাইনাস 1 1। লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্ব মানে এই দূরত্বটা, তাহলে ওটা 20 মাইনাস 10 অর্থাৎ 10। এবার 10, 30, 15, তাহলে এটা 55 মিটার হচ্ছে। এখানে কি বের করতে হবে না কোন বিন্দুতে বেগের তাৎক্ষণিক নতি ঋণাত্মক। আচ্ছা, বেগের নতি মানে কি, বেগের নতি মানে ডিভিডিটি। তাহলে ডিভিডিটি মানে কি বোঝায় না, ডিভিডিটি মানে তো ত্বরণ হয়, তাহলে ত্বরণ কি হবে, ত্বরণ ঋণাত্মক হবে, অর্থাৎ ত্বরণ নেগেটিভ হতে হবে। ত্বরণ ঋণাত্মক হওয়ার অর্থ হলো বস্তুটি মন্দন সহ চলছে কোন বিন্দু। তাহলে কোন বিন্দুতে ত্বরণ নেগেটিভ একটু দেখে নেব। আচ্ছা, যদি আমরা এই গ্রাফের সব জায়গাতে নতিগুলো একটু লক্ষ্য করি, তো এই যে অংশটা এখানে কিন্তু এটা একটা সরলরৈখিক অংশ। তো সরল রেখার নতি কি হয়, নতি সব জায়গায় একই, মানে এই ঢাল তো সব জায়গাতে একই রয়েছে, তাহলে সব জায়গাতে বেগ একই রয়েছে, কারণ এটা তো সরণ সময় লেখচিত্র, এটা সরণ সময় লেখচিত্র। তাহলে সরণ সময় নতি কোন রাশিকে বোঝায় না বেগকে বোঝায়, তাহলে এই অংশে কিন্তু বেগ সব জায়গাতে একই রয়েছে। আমি বেগের মান কিছু একটা ধরে নিচ্ছি, ওই জায়গাতে ধরে নিচ্ছি এই জায়গাতে বেগের মানটা 5, অর্থাৎ সি বিন্দুতে বেগের মান কত, বেগের মান 5। আবার ডি বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা কিন্তু টি অক্ষের সমান্তরাল, তাহলে নতি কিন্তু ওখানে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে ওই জায়গাতে বেগ কত, বেগ 0 হবে। আবার ই অংশে দেখো, ই অংশে নতি যদি স্পর্শকটা নিই, স্পর্শকটা এরকম হচ্ছে, অর্থাৎ স্থূলকোণ সৃষ্টি করছে, তাহলে এক্ষেত্রে নতি ঋণাত্মক হয়। তাহলে এই জায়গাতে বেগ ঋণাত্মক, মানে আমি একটা উদাহরণ হিসাবে -4 নিয়ে নিচ্ছি। আবার এফ বিন্দুতে কি হচ্ছে, এফ বিন্দুতে কিন্তু নতি এরকম, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে এটা ধনাত্মক সূক্ষ্মকোণ তৈরি করছে, তাহলে এখানে নতি
ধনাত্মক কিছু একটা মান নিয়ে নিচ্ছি, +3 ধরে নিচ্ছি। আবার এই জায়গাতে কত, এই জায়গাতে নতি শূন্য, তাহলে এই জায়গাতে বেগ কিন্তু শূন্য। এবার একটু লক্ষ্য করলে দেখবে যে এই অংশটা কিন্তু এটা তো সরলরৈখিক, তাহলে এখানে নতির মান সব জায়গায় একই রয়েছে, তাহলে ওই জায়গাতে সব জায়গায় কিন্তু বেগের মান একই রয়েছে। আমি সেটা 5 ধরে নিচ্ছি, সব জায়গাতে বেগের মান 5। এবার এই যে কার্ভ যে অংশটা, তো এই অংশে কিন্তু নতি চেঞ্জ হচ্ছে, তাহলে ওখানে বেগের মানটা কেমন চেঞ্জ হচ্ছে না, ছিল +5, তো সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে 0, অর্থাৎ বেগটা কমে যাচ্ছে, তাহলে ওই জায়গাতে কিন্তু মন্দন কাজ করছে, অর্থাৎ ডি বিন্দু অবধি বেগের মানটা কমছে। আবার যদি ডান দিকটা লক্ষ্য করি, তাহলে ডান দিকের অংশে মানে এই জায়গাতে কি হচ্ছে না, এই জায়গাতে দেখো বেগটা, এই জায়গাতে বেগ 0, তারপর বেগের মানটা এখান অবধি -4 হচ্ছে, অর্থাৎ এই জায়গাতে বেগের মানটা কমছে, এটা ধরো -1, এখানে -2, অর্থাৎ বেগের মানটা কমে যাচ্ছে, 0 থেকে মাইনাস হওয়ার অর্থ কমে যাওয়া, তাহলে ওই জায়গাতেও কিন্তু মন্দনই কাজ করছে, তাহলে অ্যাকচুয়ালি ডি বিন্দুতে মন্দন রয়েছে বস্তুটার। এবার অন্যান্য অংশগুলো একই রকম ভাবে দেখবে যে বাকি সমস্ত জায়গাতে মানে এই অংশে কিন্তু এখানে ত্বরণ রয়েছে, এখানে বেগ বাড়ছে, -4 থেকে 0 বাড়ছে, আবার 0 থেকে +3, তাহলে এখানেও বাড়ছে, অর্থাৎ একমাত্র ডি বিন্দুতে মন্দন রয়েছে। একটা মসৃণ তল, মসৃণ তলের উপর একটি ব্লক রয়েছে, ব্লকের উপর ধরো F স্থির বল প্রয়োগ করা আছে, তাহলে এক্ষেত্রে A সমান কিন্তু F/m, ব্লকটার ভর m। তাহলে যদি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করা হয়, ত্বরণ কিন্তু ধ্রুবক সবসময়, কারণ ত্বরণের রাশিমালাতে কোনো টি নেই, তাহলে সেটা এরকম হচ্ছে, তাহলে অপশান এ ভুল। এবার দ্বিতীয় যে ভি এর সঙ্গে টি, আচ্ছা আমরা তো জানি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে স্থির অবস্থা থেকে চালু করলে ইউ 0, তাহলে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে এটা ঠিক হয়ে যাচ্ছে, বি অপশান ঠিক হচ্ছে। এবার 16 যে অঙ্কটা রয়েছে, বলা আছে যে 5 কেজি ভরের যে বস্তুটা রয়েছে ওটাকে হঠাৎ করে ছেড়ে দিলে এই 2 কেজি ভর তো উপর দিকে উঠতে চাইবে, তাহলে যেই মুহূর্তে 2 কেজি ভর উপর দিকে উঠবে সেই মুহূর্তে 5 কেজি ভরের ব্লকের বেগ কত হবে, নিচের দিকে বেগটা কত হবে। তো সবার আগে দেখে নেব যে 2 কেজি ভরের বস্তু কখন উপর দিকে গতিশীল হবে। না দেখো 2 কেজির উপর নিচের দিকে বলটা কত, নিচের দিকে বলটা ওর ওজনটা 2 ইন্টু জি এর মানটা 10 বসিয়ে নিচ্ছি, অর্থাৎ 20 নিউটন। তাহলে 2 কেজি উপর দিকে তখনই উঠবে যখন দড়িতে 20 নিউটন টান সৃষ্টি হবে, অর্থাৎ সুতোর টান কিন্তু 20 নিউটন। এবার এই টানটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, এই স্প্রিংটা প্রসারিত হচ্ছে বলে। যদি 5 কেজি নিচের দিকে নামে তাহলে স্প্রিংটা প্রসারিত হবে, সেই স্প্রিংটাই ওই দড়িতে 20 নিউটন টান সৃষ্টি করবে। এবার স্প্রিং এর ক্ষেত্রে কি সূত্র হয় না, এফ সমান কে এক্স। এবার এফ এর মানটা 20 আর স্প্রিং এর বল ধ্রুবক দেওয়া রয়েছে 40, তাহলে এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবে, তাহলে এক্স এর মান 1/2 মিটার, অর্থাৎ স্প্রিংটা যখন 1/2 মিটার প্রসারিত হবে সেই মুহূর্তে 2 কেজি উপরের দিকে উঠবে। এবার শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী স্প্রিং যদি প্রসারিত হয় স্প্রিং এর শক্তি কত হয় না, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই গোটা সিস্টেমের মানে এই যে স্প্রিং প্লাস 5 কেজি এদের মোট শক্তি কত ছিল, এদের মোট শক্তি কত ছিল না, পূর্বে মোট শক্তি ছিল স্থিতিশক্তি 0, মানে 5 কেজি, এইটাকেই আমি নির্দেশ তল ধরে নিচ্ছি, তাহলে 5 কেজি নির্দেশ তলেই পড়ে আছে, তাই ওর স্থিতিশক্তি 0 আর স্প্রিং এর শক্তি 0। এবার যখন স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হয়েছে
তখন 5 কেজিও কিন্তু একটু নিচের দিকে নেমে চলে এসেছে। 5 কেজি ধরো নিচের দিকে, তখন এক্স পরিমাণে নিচের দিকে নামবে, কারণ স্প্রিংটা তো এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। তাহলে সেই মুহূর্তে এই বস্তুর শক্তি কত না মাইনাস mg এক্স, প্লাস স্প্রিং এর শক্তি কত না হাফ কে এক্স স্কোয়ার। আবার এই বস্তুর একটা গতি শক্তি আছে, ধরো এর বেগটা তখন ভি, তাহলে গতি শক্তি কত না হাফ এম ভি স্কোয়ার। তাহলে পূর্বে শক্তি ছিল 0 আর পরে শক্তি পেলাম এই তিনটের যোগফল, তাহলে এই দুটো কিন্তু সমান হবে। এবার এটা সমাধান করে এখান থেকে ভি এর মানটা পেয়ে যাবে। তাহলে যদি mgx-টাকে বাম দিকে নিয়ে আসি, mgx তার সাথে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে ভি এর মানটা বের করতে হবে। তাহলে এম এর মান 5, জি এর মান 10, এক্স এর মান 1/2, কে এর মান 40, 1/2 স্কোয়ার 1/4, এম এর মান 5 আর ভি স্কোয়ারের ভি এর মানটা তো বের করব। তাহলে সবগুলোতে 1/2 রয়েছে, তাহলে 1/2 1/2 1/2 বাদ দিয়ে দাও, 50 - 10, তাহলে 40/5 সমান ভি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ারের মান 8, ভি এর মান 2√2। তাহলে এক্ষেত্রে সঠিক, আচ্ছা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে? তাহলে এক্ষেত্রে যোগের ক্ষেত্রে কি নিয়ম হয় না, দশমিকের পরে দেখতে হয়, দশমিকের পরে সবচেয়ে কম সংখ্যা রয়েছে এটাতে একটা, তাহলে অ্যান্সারে কিন্তু দশমিকের পরে একটাই নিতে হবে। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2 3 4 চারটি হবে। 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সহ ত্বরণ সহ ডান দিকে চলছে। তাহলে 1 কেজি ভরের ব্লকটির ত্বরণ কত হবে? কার সাপেক্ষে না এই যে ভূমির সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে আগে দেখে নেব যে 1 কেজি ভরের ব্লকটা এদিকে হড়কে আসবে না আসবে না। তো সেটা কি করে দেখবো না, 1 কেজির উপর এই দিকে কত বল কাজ করে না, এইদিকে এম এ পরিমাণ বল কাজ করবে। তো এমটা কত? এম এর ক্ষেত্রে এম এর মান 1 কেজি, আর এ মানে কি, এ মানে এই যে ত্বরণটা, অর্থাৎ 8, অর্থাৎ এটা 8 নিউটন হচ্ছে। তাহলে এই ব্লকটার উপর একটা 8 নিউটন বল বাম দিকে কাজ করবে। এবার একে আটকাবে কি না, আটকাতে পারে একমাত্র ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা দেখে নেব যে ওই 8 নিউটনের চেয়ে বেশি হচ্ছে না হয়নি। যদি বেশি হয় তাহলে ও আটকে যাবে, আর যদি কম হয় তাহলে কিন্তু বাম দিকে হড়কে চলে আসবে। তাহলে এফ সমান কত না মিউ এম জি। যদি এর মানটা বসিয়ে নেই, মিউর মান 0.6, এম এর মান 1 কেজি, জি এর মান 10, তাহলে এটা 6 নিউটন হচ্ছে। তাহলে ঘর্ষণ বলের সবচেয়ে বেশি মান 6, কিন্তু বাম দিকে বল প্রযুক্ত হচ্ছে 8, তাহলে কিন্তু বস্তুটা বাম দিকে হড়কে চলে আসবে। তাহলে এক্ষেত্রে বস্তুর উপর লব্ধি বল কত? তল সাপেক্ষে লব্ধি বল সমান 8 - 6 মানে 2 নিউটন। তাহলে যদি এফ সমান এম এ এই সূত্র লাগাই, এখান থেকে এ পেয়ে যাব F/m, অর্থাৎ 2/1, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটা কিন্তু তল সাপেক্ষে হচ্ছে। বাইরের যে ভূমি সাপেক্ষে কত হবে না, দেখো তলটা তো আবার তো ডান দিকে এগিয়ে চলছে 8 ত্বরণ সহ, তাহলে তল ডান দিকে এগিয়ে যাচ্ছে ধরো 8, আর ব্লক বাম দিকে সরে এলো 2, তাহলে ভূমি সাপেক্ষে ত্বরণ হবে 8 - 2, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা অবশ্যই ডান দিকে হবে। আচ্ছা, যদি এই অঙ্কটা খুব সহজে করতে যাও তাহলে ডেরিভেটিভ করে নাও টি এর সাপেক্ষে। তাহলে ডিওয়াই ডিটি, এই যে ডিওয়াই ডিটি কোন রাশিকে বোঝায় না ওয়াই অক্ষ বরাবর
বেগকে বোঝায়। আচ্ছা, এর মানটা কত হচ্ছে না 8 মাইনাস 10t। এবার একদম শুরুতে বেগটা বের করতে চাই, তাহলে t এর মান 0 হবে, অর্থাৎ 8। একই রকম ভাবে x এর যদি ডেরিভেটিভ করে নিই কি পাবো না x অক্ষ বরাবর বেগটা পেয়ে যাব, vx dx dt। এর মান কত হচ্ছে না 6। তাহলে এক্ষেত্রে x অক্ষ বরাবর প্রাথমিক বেগ 6 আর y অক্ষ বরাবর প্রাথমিক বেগ 8, তাহলে লব্ধি বেগ এদের অতিভুজ বরাবর এর মান কত হচ্ছে না √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, অর্থাৎ 10 হচ্ছে, অর্থাৎ প্রাথমিক বেগ 10। একজন সাঁতারু নদীর সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটে যাতে সে যাত্রা শুরুর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে। নদীর বেগ 3 মিটার পার সেকেন্ড হলে এবং তা 40 মিটার চওড়া, তাহলে সেকেন্ড এককে নদী পার হতে কত সময় লাগবে? আচ্ছা, এক্ষেত্রে কিন্তু লোকটা এমন ভাবে সাঁতার কাটবে যাতে বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে, অর্থাৎ এখান থেকে স্টার্ট করলে সে পৌঁছাবে এরকম একটা জায়গায়। তাহলে সেক্ষেত্রে স্রোতের বেগ এদিকে ধরে নিচ্ছি, এটা ইউ, লোকটাকে কিন্তু এরকম কোণা হয়ে সাঁতার কাটতে হবে যাতে করে লব্ধি বেগটা এই ডিরেকশনে হয়। তাহলে এক্ষেত্রে এটা ভি। আচ্ছা, ইউ মানে স্রোতের বেগ কত দেওয়া রয়েছে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভি এর মান কত, মানে লোকটার বেগ কত, লোকটার বেগ 5 মিটার পার সেকেন্ড, আর নদীটা 40 মিটার চওড়া। তাহলে যদি এটা ডব্লু ধরি, ডব্লুর মানটা কত হচ্ছে, তাহলে এটা ইউর মানটা কিন্তু 3। তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ডব্লু সমান কি হবে এক্ষেত্রে? আচ্ছা, এক্ষেত্রে ডব্লুর মানটা বের করে নিচ্ছি। ডব্লু সমান কত না √ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা √4 স্কোয়ার, অর্থাৎ 4 হচ্ছে। এবার এস সমান ভিটি সূত্র লাগাও, টি সমান এস বাই ভি। তাহলে এস মানে কি, এস বলতে এখানে এই যে নদীর যে কতটা চওড়া 40, আর ভি ভি কি, ভি হচ্ছে কি এই ডিরেকশনে যে বেগ, এই ডিরেকশনে বেগ বলতে ডব্লু। তাহলে ডব্লুর মান পেয়ে গেছি 4, তাহলে এটা 10 সেকেন্ড হচ্ছে। একটি বস্তু 6.25 মিটার পার সেকেন্ড বেগে চলমান, অর্থাৎ তার প্রাথমিক বেগ যদি ইউ ধরি 6.25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মন্দনের হার ডিভি ডিটি কত -2.5 √ভি। যে সময়ে স্থির হবে তার মান কত হবে? আচ্ছা, যদি কণাটি স্থির হয় তাহলে তার বেগ 0 হয়ে যাবে। যদি এর ইন্টিগ্রেশন করে নেই, dv/√v সমান কত হচ্ছে, dv/√v সমান -25 ইন্টু টি। তো এখান থেকে যদি ইন্টিগ্রেশন করে নেই, v⁻⁻² dv সমান -2.5 ইন্টিগ্রেশন ডিটি। তাহলে যখন সময় 0 তখন বেগের মান 6.25। আচ্ছা, সময় কত হলে, টি ধরে নিচ্ছি, টি হলে অন্তিম বেগ কত হবে, 0 হবে। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয় না ভি এর পাওয়ার 1 যোগ হয়, আর ওই পাওয়ারটাই নিচে বসবে। ইন্টিগ্রেশন ডিটি কি হয় না টি হয়। তাহলে এটার মান +1/2, তাহলে +1/2 যদি উপরে উঠিয়ে নিই তাহলে 2, আর এটা v⁻+1/2 মানে √ভি। তাহলে টি এর জায়গায় টি মাইনাস আরেকবার 0 বসালে, তাহলে ভি এর জায়গাতে যদি 0 বসাই 0 হয়ে গেল, -2√6.25 সমান -2.5 ইন্টু টি। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দাও,
তাহলে 6.25 এর রুট ওভার 2.5 এরপর 22 যে অঙ্কটা রয়েছে, অনেকগুলো সমীকরণ দেওয়া রয়েছে, তাহলে সমীকরণগুলি যে গতির সঙ্গে প্রযোজ্য। আচ্ছা, ওই যে সমীকরণ যেগুলো দেওয়া রয়েছে ওগুলো কিন্তু সব সুষম ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে অপশন এ ঠিক হচ্ছে। এবার 23 যে অঙ্কটি রয়েছে, ব্রেক প্রয়োগ করে একটি গাড়ি তার গতির বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। যদি ব্রেক প্রয়োগ করার 1 সেকেন্ড পরে গাড়িটি স্থির অবস্থায় আসে, তবে ওই সময়ে গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে মন্দন সৃষ্টি হচ্ছে, মন্দনের মান কত না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর স্থির অবস্থায় আসছে মানে অন্তিম বেগ 0। আর কি বের করতে হবে না এস বের করতে হবে এক্ষেত্রে। আর সময় কত দেওয়া রয়েছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা, এক্ষেত্রে যদি ভি সমান ইউ মাইনাস এটি এই সূত্রটা লাগিয়ে নেই, তাহলে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ ইউ জানা নেই, মন্দন 10, সময়টা 1, এখান থেকে ইউ পেয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রাথমিক বেগ ছিল 10। এবার এস সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার লাগিয়ে নাও, অথবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s লাগিয়ে নাও, দুটো সূত্র দিয়েই অঙ্কটা হয়ে যাবে। তো যদি ইউর মানটা বসিয়ে নেই 10, টি এর মান 1 সেকেন্ড, আর এর মানও 10, টি এর মান 1 সেকেন্ড, তাহলে 10 মাইনাস 5 অর্থাৎ 5 মিটার। একটি বস্তুকে একটি উঁচু মিনারের শীর্ষ থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণ সহ ফেলে দেওয়া হলো। এটি ফেলার 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে? এটা ভি সমান ইউ প্লাস এটি সূত্র লাগিয়ে নাও, ইউর মান 0, এর মান 10, টি এর মান 10 অর্থাৎ 100 মিটার পার সেকেন্ড। এরপর 25 দাগের যে অঙ্কটা রয়েছে, সরণ সময় লেখচিত্র দেওয়া রয়েছে। তো বিভিন্ন অপশান গুলো দেখে নিচ্ছি। অপশান এতে বলা রয়েছে সুষম ত্বরণ ও স্থির বেগ সহ গতিশীল। আচ্ছা, এরকম ক্ষেত্রে যদি স্পর্শক টেনে নেই, দেখো স্পর্শক বিভিন্ন বিন্দুতে নতিটা চেঞ্জ হচ্ছে, নতির মান কিন্তু কমে যাচ্ছে, ঢালটা ক্রমশ কমে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে বেগ সরণ সময় নতি কোন রাশিকে বোঝায়? বেগকে বোঝায়, তাহলে বেগ কমে যাচ্ছে, তাহলে বেগ কমে যাচ্ছে মানে মন্দন সহ চলছে, তাহলে বস্তুটি কিন্তু মন্দন সহ চলছে। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশন এতে বলা আছে সুষম ত্বরণ ও স্থির বেগ সহ, তাহলে ত্বরণ তো নেই আর বেগও স্থির নেই, তাহলে অপশন এ ভুল। বিতে বলা রয়েছে সুষম বেগ সহ, তো বেগ তো কমে যাচ্ছে, তাহলে ওটাও হচ্ছে না। সিতে বলা আছে সুষম বেগ ও মন্দন সহ, সুষম বেগ ও মন্দন দুটো একসঙ্গে হতে পারে না, বেগ যদি সুষম হয় অর্থাৎ বেগ যদি একই থাকে তার মন্দন তো শূন্য, তো সি অপশন এমনিতেই ভুল রয়েছে। ডিতে বলা আছে অসম বেগ সহ, মানে বেগটা ক্রমশ চেঞ্জ হচ্ছে, এটা ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অপশন ডি ঠিক হচ্ছে। অপশন এ তে বলা আছে একটি বস্তুর বেগ শূন্য কিন্তু তা ত্বরণযুক্ত হতে পারে। একটা ঢিল উপরের দিকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ বিন্দুতে তার বেগ শূন্য কিন্তু ত্বরণের মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এ ঠিক রয়েছে। বিতে কি বলা রয়েছে? বস্তুর বেগ বিপরীত দিকে হয় তখন ত্বরণ ধ্রুবক হয়, হতে পারে যখন ঢিল নিচের দিকে পড়ে তখন তার বেগ নিচের দিকে, আবার ত্বরণও নিচের দিকে, আবার ঢিল যখন উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে বেগ উপরের দিকে, ত্বরণ নিচের দিকে, তাহলে এটি সম্ভব। আর ত্বরণ তো সবসময় জি, এটাও ঠিক রয়েছে। সিতে কি বলা রয়েছে? বস্তুর দ্রুতি ক্রমবর্ধমান যখন তার ত্বরণ ক্রমহ্রাসমান, মানে দ্রুতি ক্রমশ বাড়ছে কিন্তু ত্বরণটাও ক্রমশ কমছে। যদি কোনো বস্তুর ত্বরণ যদি থাকে
এই হ্রাস পাক বা বৃদ্ধি পাক, ত্বরণ থাকা মানে বেগ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ সেটাও ঠিক রয়েছে। তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে। এরপর 27 দাগের যে অঙ্কটা রয়েছে, নিচের কোনটি কৌণিক ভরবেগ সংরক্ষণ দ্বারা ব্যাখ্যা করা যায় না? গাড়ি চালানো, ড্রাইভিং, ব্যালে নৃত্য করা, দৌড়ানো। এক্ষেত্রে যেটাতে ঘূর্ণনের কোনো ব্যাপার নেই, সেটাতে কৌণিক ভরবেগ সংরক্ষণের কোনো ব্যাপার থাকে না, তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দৌড়ানো। এরপর 28 দাগের যে অঙ্কটা রয়েছে, যদি কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে তবে সংস্থার উপর ক্রিয়ারিত মোট টর্ক সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য? আচ্ছা, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, আমরা জানি যে টাও সমান ডিএল ডিটি, টাও সমান ডিএল ডিটি। তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণ থাকার অর্থ হচ্ছে এল এল ধ্রুবক, এল সমান ধ্রুবক। তাহলে যে কোনো ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কি হয়? শূন্য, অর্থাৎ টাও শূন্য হতে হবে, অর্থাৎ টর্ক শূন্য হতেই হবে। তাহলে অপশন ডি ঠিক হচ্ছে। স্বাধীনভাবে অক্ষ সাপেক্ষে ঘুরতে পারে এরূপ একটি চেয়ারের উপর এক ব্যক্তি বসলেন, অক্ষদণ্ডের ঘর্ষণ শূন্য। সেই ব্যক্তিটি তার হাত প্রশস্ত করলে, হাত যদি প্রশস্ত করে তাহলে কি হবে? আই বাড়বে, অর্থাৎ যান্ত্রভ্রামক বাড়বে। কিন্তু কৌণিক দ্যুতি আই বাড়লে কি হয়? ওমেগা কমবে, তাহলে কৌণিক দ্যুতি কমবে। এবার 30-এর যে অঙ্কটি রয়েছে, 5 একক ভর সম্পন্ন একটি কণা ভি সমান 3√2 সুষম বেগ সহ এক্স ওয়াই তলে y সমান x+4 এই সরলরেখা বরাবর চলছে। মূল বিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগের মান কি হবে? যদি একটু ছবিটা এঁকে নেই, তাহলে এটা y অক্ষ, এটা x অক্ষ, তাহলে কণাটি চলছে, যদি x এর মান 0 বসে নেই, y সমান 4 হচ্ছে, অর্থাৎ এরকম একটা সরলরেখা বরাবর চলছে। এর স্থানাঙ্কটা 0, 4, আর এর নতি কিন্তু 45 ডিগ্রি, কারণ x এর সহগ 1 রয়েছে, তাহলে সেক্ষেত্রে নতি 45 ডিগ্রি হয়। ধরে নাও কণাটা কোনো একটা মুহূর্তে এই এরকম পজিশনে রয়েছে, এই বরাবর যাচ্ছে, বেগের মান কত? 3√2। তাহলে এখানে কি বের করতে হবে না? মূলবিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ। তাহলে মূল বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ এল সমান কি হয়? এম ভি আর সাইন থিটা। তাহলে এম এর মান দেওয়া রয়েছে, 5 একক, 5। বেগের মান দেওয়া রয়েছে 3√2, আর এর মান দেওয়া রয়েছে, অঙ্কটা যদি খুব সহজে করতে চাও, ধরে নাও কণাটা এখান থেকে স্টার্ট করে, যখন এখানে আছে তখন সেই ক্ষেত্রে আর এর মানটা নিই না, সেক্ষেত্রে আর হবে এই দূরত্বটা, তাহলে ওটার মান হচ্ছে 4। আর সাইন থিটার মান কত? সাইন 45 ডিগ্রি। আর এদিকে কিন্তু আর এদিকে ক্রিয়া করছে, আর বেগ এদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল এটাও 45 ডিগ্রি হচ্ছে। তাহলে সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে √2 যদি কেটে দাও 60 হচ্ছে, তাহলে 60 একক। এরপর 2 ওমেগার মান দেওয়া রয়েছে 2 রেডিয়ান পার সেকেন্ড, আয়ের মান দেওয়া রয়েছে 3 কেজি মিটার স্কোয়ার। তাহলে এর কৌণিক শক্তি কত হচ্ছে? এর কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, এটা কার সঙ্গে সমান হবে না? 12 কেজি ভর তার যে গতিশক্তি, তাহলে হাফ এমভি স্কোয়ার, তার রৈখিক গতিশক্তি। তাহলে উভয় পক্ষ থেকে হাফ হাফ বাদ দিয়ে দাও, মানগুলো এবার শুধু বসিয়ে নাও। আয়ের মান 3, ওমেগা স্কোয়ার মানে 2 স্কোয়ার, এম এর মান 12, আর ভি স্কোয়ার এখান থেকে বের করে নেবে।
4 3 তাহলে ভি সমান 1 হচ্ছে এটা, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড। এরপর 32 থেকে 35 এই অঙ্কগুলো মডেল কোশ্চেন পেপার 2-তে করা রয়েছে, সেখান থেকে দেখে নেবে।